সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা। আলোচ্য বিষয় হচ্ছে অভিগমন। অভিগমন সম্পর্কে ইতিপূর্বে আমি আরো একটা আলোচনা দিয়েছি, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে। আগের যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে 1971 সালে বাংলাদেশ থেকে ভারতের অভিগমন বিষয়ক একটা উদ্দীপক ছিল। আর আজকে এখন যে প্রশ্নটা, যে উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে মায়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশ আগমন বা বাংলাদেশে যে অভিগমন করেছে সেটা সম্পর্কিত। সাধারণত এই দুইটা বিষয় আমাদের সামনে বেশি চলে আসে: 1971 সালের অভিগমন বাংলাদেশ থেকে ভারতে, এবং এই রোহিঙ্গাদের মায়ানমার থেকে বাংলাদেশে আসা। আলোচক হিসাবে আছি আমি, মোহাম্মদ আকবর আলী। এখানে আমার ছবি সহ নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে সাবস্ক্রাইব অনুরোধ রেখে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের যেটা আছে, যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে লেখা আছে 2017 সালে 6 লাখের বেশি রোহিঙ্গা তাদের নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সহজ একটা বিষয়। রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ বিশ্ব সমাজে প্রশংসিত হলেও নানা ধরনের সম্মুখীন হতে হচ্ছে, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা আমরা বুঝতে পেরেছি যে সাধারণত রোহিঙ্গাদের যে বাংলাদেশে 2017 সালে 6 লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, তাদের আগমন সম্পর্কে, তাদের আহ অভিবাসন বা অভিগমন সম্পর্কে আলোচনা করতে হবে। আজকে এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে জন্মহার কাকে বলে। ঘনত্বের বিচারে রাঙ্গামাটিকে কোন ধরনের জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। উদ্দীপকে ও জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠী বাংলাদেশে আগমনের প্রভাব বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্ন যেভাবেই ঘুরাই ফিরাই পড়ুক না কেন, সাধারণত এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। এই কোন ধরনের অভিগমন, তার কারণ কি ছিল এবং তার প্রভাবে কি ঘটতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সাধারণত প্রশ্নে আসে। সেজন্য আমরা এইগুলো একটু আলোচনা করলে, সব প্রশ্নে আলোচনার দরকার নেই, আসলে বিষয়বস্তু এগুলো হলেই চলবে। আমরা একটু, যাই হোক, আলোচনায় আসি। প্রথমে সৃজনশীল যে প্রশ্নটা আছে, প্রথমে ক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে জন্মহার কাকে বলে। আমরা জানি প্রতি 1000 লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলা হয়। তো জন্মহার বলতে গেলে আসলে এখানে হাজারে হিসাব করা হয়। জন্মহার সিবিআর, যাকে বিআরও বলা হয়ে থাকে, বার্থ রেট, সেটা হচ্ছে আহ কি হয়েছে যে প্রতি 1000 লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলা হয়। এখন অনেক মৃত শিশু জন্মগ্রহণ করা হয় বলে হয়ে থাকে, সেগুলো কিন্তু এই জন্মহারের মধ্যে ধরা হয় না। আর এখানে ঘনত্বের বিচার রাঙামাটি কোন বসতি অঞ্চলের কোন জনসংখ্যার কোন অঞ্চলে অবস্থিত সেটা বলতে বলছে। ঘনত্বের বিচারে রাঙামাটি বিরল জনবসতি অঞ্চলের অন্তর্গত। বিরল, অতি বিরল ইত্যাদি যে ঘনত্বের আকারে যে জনসংখ্যা যে বন্টন আলোচনা করা হয় সেখানে আছে বিরল বসতি জনবসতি। বাংলাদেশে যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের কম, সেসব অঞ্চলকে বিরল জনবসতি যুক্ত অঞ্চল বলে। চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের কম, তাই বলা যায় যে রাঙ্গামাটি জেলা বিরল জনবসতির অন্তর্ভুক্ত। বাংলাদেশে কিছু কিছু জেলা আছে যেখানে আসলে বসবাসের একটা অনুপযোগী পরিবেশ বিদ্যমান, সেখানে সুযোগ সুবিধার অভাব রয়ে গেছে, জীবনযাপন কষ্টসাধ্য, যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না, ইত্যাদি কারণে এইসব অঞ্চলে
জনসংখ্যার ঘনত্ব খুবই কম, এবং সেখানে প্রতি 12 কিলোমিটারে 1,000 জনের লোকের বসবাস করে। এই যে বাংলাদেশের এই যে চট্টগ্রাম, এখানে এই যে এই অঞ্চলটাই কি করে, এই অঞ্চল পাহাড়ি অঞ্চল, রাঙ্গামাটি অঞ্চল, এখানে সাধারণত এই জনবসতির হার খুব কম। এই জন্য এই অঞ্চলটাকে বিরল জনবসতির আহ অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেলাম। এবার গ নম্বর প্রশ্নের আসল যে প্রশ্নটা আসে 3 নম্বরে, সেটা হচ্ছে যে এখানে বলা আছে যে উদ্দীপকে উল্লেখ জনগোষ্ঠী রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ বলপূর্বক আয়ত্তে পড়ে। যে রোহিঙ্গারা আসছে বাংলাদেশে, এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, এই যে মায়ানমার থেকে এই কক্সবাজার এই অঞ্চলে আসছে, এই মায়ানমারের এই রাখাইন রাজ্য থেকে যে মুসলিম সম্প্রদায় এখানে চলে আসছে, এদের এই রোহিঙ্গাদের যে আগমন বাংলাদেশের এই যে কক্সবাজার এই অঞ্চলগুলোতে আশ্রয় গ্রহণ বল পায়, সেটা কেমন ভাবে, তারা ইচ্ছা করে আসেনি, সেটা তাদেরকে জোরপূর্বক এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য এটা হচ্ছে বলপূর্বক অভিগমন এর আওতায় পড়ে। মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে স্থায়ীভাবে বাস করলে তাকে অভিগমন বলা হয়। যদি এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে বসবাস করে, তবে তাকে আমরা অভিগমন বলে থাকি। আর যদি তার আবার ফিরে আসার সম্ভাবনা থাকে, প্রত্যাবর্তনের সম্ভাবনা থাকে, তারা যারা যায় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা শরণার্থী বলে থাকি। এই অভিগমন এদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যেও হতে পারে, আবার এক দেশ থেকে অন্য দেশেও হতে পারে। উদ্দীপকে উল্লেখিত রোহিঙ্গাদের মায়ানমার ছেড়ে বাংলাদেশে আসা এক ধরনের অভিগমনের আওতাভুক্ত। এই ধরনের অভিগমন আবার দুই ধরনের, একটা আছে অবাধ অভিগমন, একটা বলপূর্বক অভিগমন। তবে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ বলপূর্বক অভিগমনের অন্তর্ভুক্ত। তাহলে এখানে মায়ানমার থেকে, এই রাখাইন স্টেট থেকে যে মুসলিম সম্প্রদায় যে রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজারের চট্টগ্রাম অঞ্চলে এসেছে, তারা তাদের যে অভিগমন সেটা হচ্ছে বলপূর্বক অভিগমন, অবাধ অভিগমন নয়। এবার আসি, প্রত্যক্ষ রাজনৈতিক চাপে প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে অভিগমন করে তাকে বলপূর্বক অভিগমন বলে। গৃহযুদ্ধ, সাম্প্রতিক বৈষম্যের কারণে বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে, তবে তাকেও বলপূর্বক অভিগমন বলে। যেমন সম্প্রতি প্রতিবেশী দেশ মায়ানমারের বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গার কারণেই রোহিঙ্গা মুসলমানগণ কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়। এ কারণে এদেরকে বলপূর্বক অভিগমনের আওতাভুক্ত করা হয়। তাহলে আমরা এখানে কিন্তু বুঝলাম যে এটা কোন ধরনের অভিগমন, একটা স্বেচ্ছা অভিগমন নয়, অর্থাৎ এটা বলপূর্বক অভিগমন। মায়ানমারে যে এই যে রাখাইন স্টেট আছে, এখানকার বিশেষ করে বার্মা বৌদ্ধ এবং মুসলিম সংখ্যালঘু যে মুসলিম সম্প্রদায়, তা এই রোহিঙ্গা মুসলমান যারা ছিল তাদের মধ্যে যে সাম্প্রদায়িক যে মানে সম্প্রীতির অভাব, সাম্প্রদায়িক যে দাঙ্গা, সাম্প্রদায়িক যে অসম্প্রীতি, তার কারণে তারা বাধ্য হয়ে এই কক্সবাজার এলাকায় এসে আশ্রয় গ্রহণ করেছে, এবং এই কথার জন্য আমরা বলপূর্বক অভিগমন হিসেবে অভিহিত করতে পারি। এইবার আসো আমরা মেন যে প্রশ্নটা থাকে 6 নম্বর, এইটা প্রশ্নের উত্তর একটু ভালো রাখা উচিত। এবং অধিকাংশ দেখা যায় এই প্রশ্নটা অভিগমন আসলেই তো অধিকাংশ প্রভাব সম্পর্কিত। এখানে একটা চিত্র আছে, রোহিঙ্গারা এসে এখানে পাহাড়ি অঞ্চলে যে বাসস্থান স্থাপন করেছে, সে তারই চিত্র একটা এখানে দেওয়া আছে। দেখো, উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠী অর্থাৎ মায়ানমার থেকে মুসলিম রোহিঙ্গাদের কক্সবাজারে উখিয়ায় আগমনের ফলে এসব অঞ্চলে অর্থনৈতিক, সামাজিক, জন বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হবে। অর্থনৈতিক পরিবর্তনের জন্যই মানুষ অভিবাসনে আগ্রহী হয়। রোহিঙ্গাদের আগমনের ফলে এসব অঞ্চলে ভূমি ও সম্পত্তির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, জীবনযাত্রার মান নিম্ন হবে, অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। এই অভিগমনের ফলে রোহিঙ্গাদের দুর্ভোগী বেশি। তারা তারা থাকার জায়গা পাচ্ছে না, খাওয়ার ব্যবস্থা করতে পারছে না, তারা কর্মসংস্থান করতে পারছে না, তাদের দুর্ভোগটাই বেশি হচ্ছে এর ফলে।
তাছাড়া এর শুধু যে রোহিঙ্গাদের অসুবিধা হচ্ছে এটাই না, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে এখানে। রোহিঙ্গাদের কক্সবাজারে প্রবেশের ফলে এই অঞ্চলে সামাজিক আচার আচরণের অনেক পরিবর্তন হবে। সামাজিক অনেক রীতিনীতি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়। এছাড়া বিভিন্ন রোগের বিস্তার ঘটবে এখানে। অধিক হারে রোহিঙ্গাদের প্রবেশের ফলে এ অঞ্চলে ওই দেশের সংস্কৃতি রক্ষা করার কারণে নিজের দেশের সামাজিক বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হবে বাংলাদেশের। রোহিঙ্গা মুসলমানরা এদেশে প্রবেশের ফলে তাদের মৌলিক চাহিদা সহজে মেটাতে পারে না। এমনকি তারা মানবেতর জীবন যাপন করে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ব্যবস্থার অনুকূল পরিবেশ থেকে এরা বঞ্চিত হয়। ফলে রোগ শোক, অভাব অনটন এদেরকে গ্রাস করে ফেলে। সর্বোপরি বলা যায় যে রোহিঙ্গা সমস্যা বর্তমান সময়ের জন্য একটি চ্যালেঞ্জ, কারণ এ সমস্যার জন্য সার্বিক পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। তাহলে এখানে দেখো একটা রোহিঙ্গা তাদের কি অবস্থা, অসংখ্য লোক এখানে দাঁড়িয়ে আছে। এইভাবে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমরা আজকে যে প্রশ্নগুলো পেলাম, অর্থাৎ রোহিঙ্গারা যে মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে, এটা কোন ধরনের অভিগমন, এটা হচ্ছে বলপূর্বক অভিগমন। এই বলপূর্বক অভিগমন কেন? কারণ হচ্ছে মায়ানমার এর যে রোহিঙ্গা সম্প্রদায় এবং যে বৌদ্ধ সম্প্রদায়, তাদের মধ্যে যে ধর্মগত জাতিগত যে বিভেদ, তাদের মধ্যে যে সাম্প্রদায়িক অসম্প্রীতি, তাদের মধ্যে যে সাম্প্রদায়িক অপ্রীতিকর যে ঘটনা, তাদের মধ্যে সম্পর্কের অবনতি, এবং বলপূর্বক তারা এই মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। তারা তাদের জীবন বাঁচানোর তাগিদে মায়ানমার থেকে, এই যে রাখাইন স্টেট থেকে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া অঞ্চলে, এই অঞ্চলে তারা আশ্রয় গ্রহণ করেছে। এখানে এসে তাদের আশ্রয়স্থল নাই, তারা ঝুপড়ির মধ্যে বসবাস করছে, তাদের কাজ নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, অন্ন নাই, ইত্যাদি কিছুই নাই। তারা নানা প্রকার রোগ শোকে মানে আক্রান্ত হচ্ছে। তারা থাকার জায়গা পাচ্ছে না, তাদের লেখাপড়া নাই, তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে করে আবার কি হচ্ছে, বাংলাদেশের উপরে যে প্রভাব ফেলছে, সেখানে তাদের যে কৃষ্টি, তাদের যে আচার আচরণ, সেই আচার আচরণগুলো আমাদের মানুষের মধ্যে চলে আসছে। ওই এলাকায় সম্পদের উপরে প্রভাব ফেলছে। পাহাড় কেটে তারা পাহাড় পরিবেশ নষ্ট করছে। ওই এলাকায় চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ইত্যাদি বেড়ে যাচ্ছে। ইত্যাদি ইত্যাদি ঘটনা তোমরা যদি একটু নিজের থেকে এটা লেখার চেষ্টা করো, তবে এর থেকে খুব ভালো লেখা সম্ভব। যাই হোক, আজকের এই ক্লাসটা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।